বাঁধ ভেঙে ঢুকছে পানি। ফেনীর ফুলগাজী পরশুরাম প্লাবিত, ভাসছে শেরপুরও। সুরমায় নৌকাডুবিতে একজনের মৃত্যু। 5 জেলায় বন্যা, প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং বৈশ্বিক সংকটেও রেমিটেন্স প্রবাহের চমক। গত বছর প্রবাসীরা পাঠিয়েছেন $24 বিলিয়ন। সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রামের 11 জেলা, পাঠিয়েছে 6 বিলিয়ন। বাংলা সময়, সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। উজানের ঢল আর টানা বৃষ্টিতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বেড়েছে মুহুরী এবং কুহুয়া নদীর পানি। 5টি স্থানে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ভেসে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, পুকুরের মাছ। এদিকে হঠাৎ বন্যায় স্থগিত হয়েছে আজকের এইচএসসি পরীক্ষা। ভাঙা বাঁধ দিয়ে হুহু করে ঢুকছে পানি। অথই পানিতে ভাসছে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলা। উজানের ঢল আর টানা বৃষ্টিতে সোমবার রাতে পরশুরামের দক্ষিণ শালদর এবং ফুলগাজী উপজেলার দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, কিসমত ঘনিয়ামোড়া এলাকায় 5টি স্থানে বেড়িবাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় অন্তত 10টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েন হাজার হাজার মানুষ। পানিতে নিমজ্জিত ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। ঘরবাড়ি, আসবাবপত্র সবকিছু আমরা এই পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত। বিছনাপাতি সবে আমাদের ঘরের ভিতরে এতটুকু পানি। আমাদের এই দোকানগুলো অনেক মাল নষ্ট হয়েছে, আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ফেনী পরশুরাম সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। এ অবস্থায় স্থগিত করা হয়েছে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ঘরেও প্রায় 1 কোমর পানি ছিল, রাত্রেবেলায় পড়াশোনা করতে পারিনি। তো এখন প্রস্তুতিও অনেকটা খুবই খারাপ অবস্থা। সারা বছর বৃষ্টিপাত হয় এই সময়, বেশিরভাগ এই সময় পরীক্ষাটা কেন দেয়? এটা আরো পরে, আরো আগে দিলে কি সমস্যা? বন্যার কারণে আমাদের আশেপাশে এলাকায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই বিবেচনায় আমাদের কেন্দ্র সচিবরা সকালে আমরা একটা মিটিং করেছি। ওনারা আমাদের পরীক্ষা স্থগিতের একটি প্রস্তাব পাঠিয়েছে। ভুক্তভোগীদের দাবি, কর্তৃপক্ষের সুদৃষ্টির অভাবে বারবার একই এলাকায় বাঁধ ভাঙছে। এ থেকে পরিত্রাণ চান তারা। বেড়িবাঁধ ভাঙ্গি আমাদের এই নদী এলাকার পানি আমাদের সব মালামাল সব নষ্ট হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডে কাজ করবো কিন্তু কাজ করে নর্মাল ভাবে কাজ করে দিয়ে চলে যায়। যদিও পানিবন্দী এলাকা পরিদর্শন শেষে বরাবরের মতো স্থায়ী সমাধানের আশ্বাস সংশ্লিষ্টদের। এই বছরের মধ্যে এটা একটাকে পাশ হয়ে যাবে। পাশ হওয়ার পর এটা কাজ শুরু হবে। সমীক্ষার কাজ অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব। মুহুরী ও কহুয়া নদীর দুতীরের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে ভেঙে গেছে প্রায় 200 মিটার বাঁধ। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে পাহাড়ির ঢলে শেরপুরে বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি। 20টি গ্রাম তলিয়ে পানিবন্দী 10,000 বাসিন্দা। বন্যা চোখ রাঙাচ্ছে হাওড়াঞ্চলেও। সিলেট, নেত্রকোনা, সুনামগঞ্জে নদ নদীর পানি বেড়েছে। মৌলভীবাজারে বাঁধ ভেঙে দুর্ভোগে বাসিন্দারা। প্রবল স্রোতে ঢুকছে পানি। স্রোতের তোড়ে তছনছ লোকালয়, পানিতে ভাসছে শহর। গ্রামের পর গ্রাম তলিয়ে আবারও দেশে চোখ রাঙাচ্ছে বন্যা। এভাবেই ভয়ঙ্কর রূপ নিয়ে সবকিছু ছাপিয়ে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন এলাকায় পানি ঢুকে যায়। চোখের নিমেষেই তলিয়ে যায় 20টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েন 10,000 বাসিন্দা। ভারতের মেঘালয়ের ঢল আর টানা বর্ষণে শেরপুরের 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, পার উপচে ও বাঁধ ভেঙে প্লাবন হয়। এদিকে পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে সিলেট সহ হাওর অধ্যুষিত এলাকা সুনামগঞ্জ, নেত্রকোনাতে বন্যার শঙ্কায় বাসিন্দারা। বাড়ছে সব কয়টি নদ নদীর পানি। এতে আবারও প্লাবিত হতে শুরু করেছে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। বাড়িঘরে পানি উঠছে, আমরা তো পানির মাঝে। রাস্তাঘাট তল হয়ে গেছে, বাড়িঘর অনেক কিছু ক্ষতিগ্রস্ত আছে। অনেক কষ্টে জল পারে যাইতে হইতেছে, বাড়ি যেতে পারতেছে না বাসা থেকে। সিলেটে অব্যাহত বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। সিলেটে এমন বৃষ্টিপাত গেল কয়েক বছরের বৃষ্টির চেয়ে আলাদা মনে করছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা পরিস্থিতির জন্য ভারতের চেরাপুঞ্জির পাশাপাশি অঞ্চলের বৃষ্টির ধরন বদলে যাওয়াকেও দায়ী করছে প্রতিষ্ঠানটি। 50-60 হাজার টাকার মাল আছে যন্ত্র সব পানি চলে গেছে। বৃষ্টি দেখলে মানুষ একটু ভয় পায় যে বন্যা চলে আসে। বিগত বছরগুলোর তুলনায় এই বছরে রেইনফলের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। গোটা সিলেট বিভাগই আসলে বন্যাটা পুরোপুরি নির্ভরশীল হচ্ছে মেঘালয়ের বৃষ্টিপাতের উপর। তো সেই ক্ষেত্রে আমরা নিঃসন্দেহে ঝুঁকির মধ্যে আছি। এদিকে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে প্লাবিত লোকালয়। মেরামতের আপ্রাণ চেষ্টায় স্থানীয়রা। লাবিব হাসান, সময় সংবাদ।
এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং খুলনা নগরের রয়্যাল মোড় এলাকায় আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি শুরুতেই যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামে। এই গ্রাম সহ 223টি গ্রাম, 13টি ইউনিয়নের 223টি গ্রাম তৃতীয়বারের মতো পানিতে তলিয়ে গেছে। এবং এই প্রথমবার আমরা দেখেছি যে 27-28 মে মাসের যে বৃষ্টি হয়েছিল এবং উজান থেকে প্রবল বেগে পাহাড়ি ঢল নেমেছিল, তারপরে কিছুটা 1 সপ্তাহ 10 দিন পরে কিছুটা স্বাভাবিক হয়েছিল। পরবর্তীতে ঈদের দিনের থেকেই আবার মুষলধারে বৃষ্টি এবং সাথে পাহাড়ি ঢলের কারণে আবার এই গ্রামের পর গ্রাম তলিয়ে যায়। সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ এবং জৈন্তাপুর, এই 5টা উপজেলা সহ অন্যান্য আরও বেশ কিছু উপজেলা, ফেঞ্চুগঞ্জ, উসমানীনগর, বালাগঞ্জ ও বিভিন্ন উপজেলা, প্রায় 8টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে 13টি উপজেলা পানিতে তলিয়েছিল। এরপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বাড়ির উঠোন এবং বাড়ির ভিতরে পানি ছিল। এখন কিছুটা পানি নেমেছে, গতকালকে পুরো বাড়ির ভিতরে পানি ছিল এবং এখন পানি নেমে যাওয়ার কারণে কিছুটা স্বাভাবিক অবস্থা হয়েছে। এবং এই অবস্থা চলছে গত 2 দিন থেকে। এবং এই তৃতীয়বারের মতন এই বাড়িগুলোতে পানি উঠেছে, বাড়িতে উঠানে পানি উঠেছে। সবকিছু মিলে বলা যায় বারবার সিলেটে বন্যা আক্রান্ত হচ্ছে, বারবার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বারবার মানুষ দুর্ভোগে পড়ছে। এর একমাত্র কারণ হচ্ছে সিলেট অঞ্চলে যে নদ নদীগুলো আছে, বিশেষ করে বড় নদী কুশিয়ারা এবং সুরমা এবং কুশিয়ারা, যেটি বরাক দিয়ে ভারত থেকে নেমে এসছে, সেই উৎসমুখী ভরাট হয়ে আছে, কিংবা আরও যেই মেঘনা গিয়ে পড়েছে এই নদী দুটি, এবং প্রত্যেকটি জায়গায় পলি জমে জমে নদীগুলো ভরাট হয়ে গেছে। এখন এই নদীগুলো খননের জন্য খুব তাগিদ দেওয়া হচ্ছে। বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীরা সিলেটে এসেছেন, তারা কথা দিয়ে গিয়েছেন যে পানি নেমে গেলেই এই নদীগুলো খনন করা হবে। এবং এই সিলেটের 2022 সালের পর থেকে যে বারবার বন্যা হচ্ছে, এবার আবার বন্যা হচ্ছে, এগুলো থেকে মুক্তির জন্য একমাত্র উপায় হচ্ছে গিয়ে নদী খনন। নদী খননের কোনো বিকল্প নেই। সিলেট অঞ্চলের মানুষকে রক্ষা করার জন্য, এই বন্যার হাত থেকে রক্ষা করার জন্য নদী খননের জন্য তাগিদ দিচ্ছেন সিলেটবাসী এবং বানবাসী মানুষরা। মোটামুটি এ ছিল গোয়াইনঘাটের মানুষ যে পানিতে এখন ভাসছে তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি খুলনার খবর জানার জন্য। সেখানেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সে খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। টানা বৃষ্টিতে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল তা কিন্তু এখনো বলবৎ রয়েছে। অনেক সড়কে, বিভিন্ন সড়কে কিন্তু এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত খুলনাতে কিন্তু টানা বৃষ্টি হয়েছে। এরপরে কিন্তু এখনো বৃষ্টিপাত হচ্ছে, তবে এখন হালকা বৃষ্টি হচ্ছে, আগের তুলনায় কিছুটা কমেছে বৃষ্টির পরিমাণ। তবে দুপুর 2টা থেকে 3টার মধ্যেই যে ভারী বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু খুলনা মহানগরীর বিভিন্ন এলাকার সড়কে কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছে। কোথাও 1 ফুট পানির নিচে ডুবেছে, কোথাও 1.5 ফুট, কোথাও তার থেকেও বেশি কিন্তু আমরা পানির নিচে তলিয়ে যেতে দেখেছি। এই মুহূর্তে রয়্যাল মোড়ে রয়েছে। এই জায়গাটি কিন্তু বরাবরই সামান্য বৃষ্টিতেই পানির নিচে ডুবে যায় এবং পুরো মহানগরীর মধ্যে এই জায়গাটি সবার আগে পানির নিচে নিমজ্জিত হয় এবং আশেপাশের বিভিন্ন এলাকাও কিন্তু পানির নিচে তলিয়ে যায়। ফলে এখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। বছরের পর বছর বা যুগের পর যুগ কিন্তু আমরা আসলে দেখছি নগরীর এই জায়গাটিতে কিন্তু সামান্য বৃষ্টি হলেই একেবারে পানির নিচে নিমজ্জিত হয়ে যায় এবং এখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু আসলে দায়ী করছেন যে তারা বারবার দাবি জানানো সত্ত্বেও সিটি কর্পোরেশনের যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ব্যবস্থা ভালো না থাকার কারণে এই পানি কিন্তু আসলে বৃষ্টির পরে পানি সরে যেতে পারে না। ফলে কিন্তু নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিভিন্ন কিছু সড়কে আসলে পানি নেমে গেলেও অনেক সড়কে কিন্তু এখনো পানি রয়েছে এবং বৃষ্টি কিন্তু আবারও শুরু হচ্ছে। ফলে এই জলাবদ্ধতার পরিমাণ কিন্তু আরো বাড়তে পারে এমন সংখ্যাও কিন্তু করা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে আজ এখন পর্যন্ত খুলনায় 60 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু আরো 2-3 দিন অব্যাহত থাকতে পারে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে টানা বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তার সবশেষ খবর। জলাবদ্ধতা ও পানিবন্দী মানুষের খবর জানতে সরাসরি ছিলাম খুলনা এবং সিলেটে। এদিকে টানা বৃষ্টিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ধসে পড়েছে পাহাড়, সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত যান চলাচল। সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা। এদিকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে প্রশাসন। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে
টানা বৃষ্টিতে পাহাড় ধস থেকে রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। সোমবার রাতভর ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় ভোরে পাহাড় ধসে পড়ে। এতে আটকা পড়েন যাত্রী ও পর্যটকবাহী যানবাহন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মাটি সরিয়ে নিলে 4 ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয় যান চলাচল। চেঙ্গি ও মাইনি নদীর পানি বেড়ে সদর ও দীঘিনালায় অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়রা গবাদি পশু নিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন। সড়ক তলিয়ে যাওয়ায় দীঘিনালা, লংগদু, বাঘাইছড়ি, সাজেক ও রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পাহাড় ধস হয়েছে, যার কারণে আমরা এখন এখানে আটকে গেছি। আমাদের জরুরি ভিত্তিতে চিটাং যাওয়া লাগছে শহরে, এখন আমরা কোনোভাবেই যেতে পারতেছি না। চাকরিজীবী যারা আছে সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছে এবং পরীক্ষার্থী যারা আছে তারাও সময় মতো নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলোতে উপস্থিত হতে পারতেছে না। পাহাড়ি ঢলে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 2000 পরিবার। ডুবে গেছে বাঘাইছড়ি বাঘাইহাট সড়কও। যান চলাচল বন্ধ হওয়ায় সাজেকে আটকা পড়েছেন পর্যটকরা। সোমবার রাত 2টার দিকে লোকনাথ মন্দির এলাকায় বসতঘরের ওপর ধসে পড়ে পাহাড়। বাঘাইহাটের যে রুটটা আছে ওটা পুরাটাই পানি নিচে, তো পানি না সরলে হচ্ছে তারা আপাতত একটু ওইখানেই থাকবে। বান্দরবানেও দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বেনজির আহমেদ প্রসঙ্গে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না। এ বিষয়ে তদন্ত চলছে, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পুলিশ কখনো এর দায় আমরা নেই না, এটা ব্যক্তির দায়। যেভাবে এটা তদন্ত প্রক্রিয়া চলছে, এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে। কোনো অপরাধের যে কোনো বিষয়ে যখনই আমাদের কাছে খবর আসে, সাথে সাথে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমরা যখন তথ্য পাই, কোনো বিষয়কে আমরা খাটো করে দেখি না। দেখছেন বাংলা। বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স আর ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সাকিব আল হাসান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আপনার কাছে মনে হয় যে ক্রিকেট এত ফাস্ট, এত অ্যানালাইজ করা হয়, ক্রিকেটার বা এত পরিশ্রম সবকিছু মিলে এই শর্টার ফর্মেটের জন্য আসলে বিশেষজ্ঞ কোচ দরকার, কোচিং স্টাফ দরকার সব সেক্টরে? ডিপেন্ড করে আসলে আমাদের ক্রিকেটের অবস্থাটা কেমন। অনেক ক্ষেত্রে আছে যে দরকারই হবে না, অনেক ক্ষেত্রে আছে যে দরকারই হবে। কারণ আমি মনে করি যেমন ইন্ডিয়া কিংবা ইংল্যান্ড এরকম দেশগুলোর ক্ষেত্রে কোচিং স্টাফ না হলেও হয়। আমাদের মতো কিংবা শ্রীলঙ্কার মতো দেশগুলোর হয়তো কোচিং স্টাফ একটু বেশি দরকার হবে, কারণ আমাদের T20 হয়তো অত ডোমেস্টিক হয় না, যেটা ইন্ডিয়াতে হয়। প্রতিটা স্টেটে ওদের হয়। IPL-এর মতো টুর্নামেন্ট হচ্ছে, প্রতিটা স্টেটে সব প্লেয়াররা খেলছে। ইংল্যান্ডের কথা বললাম কারণ ওদের কাউন্টিতে হচ্ছে, ওদের একটা T20 টুর্নামেন্ট আছে, আবার 100 বল আছে, উইচ ইজ ক্লোজ টু আসলে T20। সো যাদের এরকম অনেক খেলা আছে তাদের হয়তো কোচিং অত না হলেও চলবে, বাট যাদের কম খেলা আছে তাদের হয়তো কোচিংটা একটু বেশি দরকার হয়। সাকিব ভাই, লাস্ট প্রশ্ন, এই নাইট রাইডার্সের দলে আবার ব্যাক করতেছেন, এই ফিলিংটা কেমন এবং কি প্রত্যাশা? অবশ্যই ভালো, যেটা আমার কাছে সেকেন্ড হোমের মতো লাগে সবসময়। বা সবাই নিজেদের লোক পরিচিত, বা কোচিং স্টাফ থেকে শুরু করে অফিসিয়াল সবাই, তো স্বাভাবিকভাবেই অন্যরকম একটা বা উত্তেজনা তো কাজ করেই, এবং আশা করবো যে সর্বোচ্চ দিয়ে খেলা পারফর্ম করতে পারবো। সাকিব ভাই, আমি একটা প্রশ্ন করতে চাই। আমরা তো T20-তে রিসেন্টলি, বিশেষ করে গত অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপের পর ভালো ফ্লোতে ছিলাম। হঠাৎ করে ওয়ার্ল্ড কাপের আগে একটু ছন্দপতন হয়েছে, এখন অনেক আলোচনা চলছে কেন হচ্ছে, ইন্টেন্ট কম ছিল, অনেক কিছু। আপনার কাছে কি মনে? আপনি তো খুব ভালোভাবেই দেখেছেন সবকিছু, যে কেন আসলে আমরা স্লিপ করলাম একদম প্রাইম? আমার কাছে স্লিপ করলাম বলাটা ঠিক হবে না। যেটা হচ্ছে যে ডিফিকাল্ট ছিল ব্যাটসম্যানদের জন্য, যে জায়গাটাতে হয়তো আপনি যদি দেখেন যে একটা, আমি তো অন্তত নাম দেখিনি যে যেখানে একটা প্লেয়ার একদম কনসিস্টেন্টলি প্রতিটা ম্যাচ ভালো খেলেছে। অন্যান্য প্রতিটা ওয়ার্ল্ড কাপে 1 জন 2 জন 5 জন 10 জন ব্যাটসম্যান আছে যারা কনসিস্টেন্টলি ভালো খেলায়। এই ওয়ার্ল্ড কাপে আমি সেটা দেখিনি। হয়তো 1 ম্যাচ 2 ম্যাচ খেলেছে এবং ওইভাবে আসলে টিমগুলো জিতেছে। বোলিং সবাই ভালো করেছে, প্রতিটা টিমই ওভারঅল। ব্যাটিংটা হয়েছে যে যেদিন হয়তো পারফর্ম করেছে সেই ম্যাচটাকে জিতিয়ে নিয়েছে, কারণ যেহেতু বেশি বড় স্কোরের খেলা ছিল না, তো স্বাভাবিকভাবে 1 জন 2 জনের কন্ট্রিবিউশনেই ম্যাচটা জেতা সম্ভব ছিল। তো আমরাও যে কটা জিতেছি হয়তো 1 জন 2 জনের কন্ট্রিবিউশন ভালো ছিল দেখে জিততে পেরেছে, আর যেগুলো জিতিনি হয়তো ওরকম বড় কন্ট্রিবিউশনটা কারো ছিল না। ইতিহাস গড়ার একটা হাতছানি মিস। হ্যাঁ, ওটা আমাদের জন্য একটা বড় আফসোস। আমি মনে করি এটা হতে পারলে আমাদের
আমাদের জন্য খুবই ভালো লাগতো, খুবই বড় একটা অ্যাচিভমেন্ট হতো। সেই জায়গা থেকে অবশ্যই আমাদের জন্য একটু হলেও দুঃখজনক। থ্যাংক ইউ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এতক্ষণ আমরা সরাসরি সেখানেই ছিলাম। চলতি মৌসুমে রংপুরের হাড়িভাঙা আমের ফলন কম হওয়ায় দাম অনেক বেশি। বর্তমানে এই আমকে ঘিরে জমজমাট রংপুরের আমের হাটগুলো। আনুষ্ঠানিকভাবে চলতি বছরের 20 জুন থেকে বাজারে উঠেছে হাড়িভাঙা। চাহিদা ভালো থাকায় স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার ও ব্যবসায়ীরা আসছেন এই আম কিনতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাঁধ ভেঙে ঝুঁকছে পানি। ফেনীর ফুলগাজী পরশুরাম প্লাবিত, ভাসছে শেরপুরও। সুরমায় নৌকাডুবিতে একজনের মৃত্যু। 5 জেলায় বন্যা, প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ শ্রেয়া। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।